একটা বিরাট IPS IAS ইন্টারভিউতে একটা ছেলে সব পরীক্ষায় উত্তর দিয়েছে, ইন্টারভিউ তার একটা বাকি। ইন্টারভিউরা প্রশ্ন করছে যে তোমাকে লাস্ট প্রশ্ন, বলছে ঠিক আছে। তো বলছে যে তোমার চোখে একটা কালো কাপড় বেঁধে দেবো, আর প্রতিদিন রাতে আলাদা আলাদা মহিলা তোমাকে খেতে দিতে আসবে, তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? বলছে স্যার দেখতে পাবো না, চোখ বন্ধ থাকে। বলে হ্যাঁ, তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? ওখানে এরকম দেখা হয় বুদ্ধি কীরকম। তো কয়েক সেকেন্ড পরে বলছে স্যার উত্তর দেবো? বলছে হ্যাঁ। বলছি স্যার প্রতিদিন যখন আলাদা আলাদা মহিলা আমাকে খেতে দিতে আসবে, আমি সবার কাছে অর্ধেক করে রুটি চাইবো, যে আমাকে আধখানা রুটি দিন। যেদিন কোনো এক মহিলা আমার পাতে একটা আস্তে রুটি জোর করে গুঁজে দেবে, ওইটা আমার মা হবে। কার জন্য করছে? তাহলে যে সন্তানের জন্য করছেন, ওইটা এত ভালো করে করুন, এত ভালো করে করুন। দোয়াতে ভাগ্য বদলায়, আপনার দোয়াতে ভাগ্য বদলাবে। সুতরাং চেষ্টা করুন। এই যে একটা 60-70 বছরের হার্ট পেয়েছেন, এই যে একটা 60-70 বছরের লিভার কিডনি পেয়েছেন, এটা দিয়েছে আপনাকে, 60-70 বছরে দিয়েছে। আপনি গাঁজা চরস চুল্লু মদ ছাইপাস খেটে 30 বছরের মানাবেন না 25 বছরের মানাবেন, এটা আপনার বিষয়। আপনার একটা লিভার দিয়েছে, এটা জল টল খেলেন না, ফ্যাটি খাবারযুক্ত খেলেন, ফ্যাটি লিভারে পচে গেল লিভার, এটা আপনার বিষয়। দেওয়া হয়েছিল 60-70 বছরের। আপনারা কিডনি দেওয়া হয়েছে 60-70 বছরে, সুন্দর তরতাজা, জল খেলেন না, টেক কেয়ার করলেন না, শরীর টেনে দিচ্ছে নিয়ে গেলেন। এবার এটাকে 30 বছরে মারাবেন না 20 বছরে মারাবেন, এটা আপনার বিষয়। ঠিক সেরকমভাবে সব কিছু সুন্দর করে আপনাকে দেয়া হয়েছে, এটা কিভাবে আপনি নিয়ে যাবেন, দ্যাট ইজ ডিপেন্ড আপন ইউ। আমি 1 নম্বর কাজ দিচ্ছি বাবা মায়েদের জন্য, প্লিজ 1 নম্বর এইটা মাথায় 1 2 3 করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে দেখবেন যে কোথাও গিয়ে একটু কাজ হলেও হতে পারে। প্রথম কাজ হচ্ছে, ভারতীয় উপমহাদেশে আমরা সন্তানকে মানুষ করি এটা বলে যে পড়, কি পড়, কোথায় পড়বি, কিভাবে পড়বি, এইসব আমরা খুব একটা অত গুরুত্ব দিই না। টাকা পয়সা দেওয়ার পরেও শুধু বলি যে সব তারা তৈরি করে দেবে। দিস ইজ নট দ্য গুড সিনারিওস। আপনি প্লিজ সন্তানকে ঠিক জায়গায় সঠিকভাবে গাইডলাইন দিয়ে সঠিক জায়গায় অবস্থান করানোটা আপনার গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আজকে এখানে এসেছেন, অনেকের আসবার কথা ছিল, অনেকের আসবার কথা ছিল, আসেনি। 2-1 জন এসে দেখে শুনে চলে গেছে, কয়েকজন আসবে বলেছিল, আসেনি। যারা এখানে এসেছেন, এইটুকু বুকের মধ্যে বিশ্বাস রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আপনাকে বেশি পছন্দ করেন, নাহলে আপনি এখানে থাকতেন না। আপনার জন্মের সময় লেখা ছিল 2026 সালের আজকের এই জানুয়ারি মাসের 31 তারিখে আপনি এখানে থাকবেন, এটা প্রিস্ক্রিপ্টেড। তাই জন্য আপনি এখানে এসে, আপনাকে একটু ভালোবাসে। এই জায়গায় আসবার সুযোগ সবাই পাবে না, পৃথিবীতে সবাই জেতে না। সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার কাছে 50 কোটি করে টাকা থাকবে না, সবাই পার উপরে পা তুলে বলবে আমি জমিদার। কেউ কেউ ধান চাল উৎপাদন করবে না, মুদিখানার দোকান দেবে না, সবাই বলবে আমার নিয়ে আসো। ওরমভাবে স্তব্ধ হয়, পৃথিবী চলে না। ঠিক তেমনিভাবে সবাই এখানে আসবে না, কিছু কিছু মানুষ আসবে, আপনারা এখানে রয়েছেন। এবং আরও একটা খারাপ কথা বলছি, শুনতে খারাপ লাগবে, এখান থেকেও সবাই জিতবেন না, এখান থেকেও সবাই জিতবেন না, কেউ কেউ জিতবেন। প্লিজ আমি চাইবো এখান থেকে প্রত্যেকে যারা আপনারা আছেন, হারার দলে থাকবেন না, হারার দলে থাকবেন না। আমি আপনাকে বলি, যে যে জীবন পেয়েছেন, যেভাবে পেয়েছেন, এটাকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য আজকে সবচেয়ে সেরা সময়। ইংরেজিতে একটা দুর্দান্ত কথা আছে, দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান, আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে। আর আজকে দিন আপনি যখন এখানে ব্যবহার করতে এসেছেন, তখন ঠিকভাবে ব্যবহার করেছেন। 1 নম্বর যে কাজটা আমি আপনাকে দিলাম, কি সঠিক একটা গাইডলাইন দিয়ে, আমি বলছি না কি আপনি এখানে দিয়েছেন, আমি বলছি না কি ওখানে যান। ইফ ইউ থিঙ্ক দিট ইজ দ্য রাইট পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এনেছে এখানে, এত দূর এত কিছুর পর এখানে আপনি চলে এসেছেন, দেন ইট উড বি ইউর রাইট ডিসিশনস টু গিভ ইউর চাইল্ড ওভার হিয়ার। অ্যান্ড এখান থেকেও পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এখান থেকেও পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হবে, এখান থেকেই ও একদিন ইতিহাস তৈরি হবে। কারণ ইতিহাস কলম দিয়ে লেখা হয় না, পরিশ্রম দিয়ে লেখা হয়। এখান থেকে আপনার সন্তান ওই চিন্তাভাবনা, এখানকার যেই চিন্তাভাবনা আগামী দিনের জন্য, তার পরিশ্রম, এই দুটো মিলে একটা দুর্দান্ত অবস্থানে যাবে। সুতরাং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল, কি একটু ভাবনা চিন্তা। 2 নম্বর হচ্ছে যে একটু ওই যে প্রথম যে কথা আমি আপনাকে বলে শুরু করেছিলাম, সন্তানকে এখানে দেবেন এটা ভেবে না যে বাড়িতে জ্বালাতন করছে বলে, যাক ওর কেউ একজন হিপস আছে ওরও হতে হবে বলে, বা দেখি এটা ঘর বাড়ি সুন্দর একটু দিয়ে যায় যদি ভালো থাকে, এরকম নয়। প্লিজ বুকের মধ্যে একটা স্বপ্ন এঁকে দেন, আমার সন্তান এত দূর যাবে,
সেটা দিয়ে প্রত্যেকটা সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা 3বার 5বার বলবার পরে প্রত্যেকটা সিজদার দোয়া কবুল হয় আপনারা জানেন, আমার থেকে বলে দিতে হবে না। প্রতিবার আমি নিজেও আমার সন্তানের জন্য তো তাই করি, আমি নিজেও তো আমি পজিটিভ প্যারেন্টিং করার জন্য চেষ্টা করি যে দেশ এবং কমিউনিটির কাজে লাগে একটা মানুষ তৈরি হোক এরকমভাবে। প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করে এরকমভাবে দেখবেন যে জীবন বদলে যাচ্ছে। সুতরাং মনের মধ্যে একটা স্বপ্ন এঁকে দেবেন। 3 নম্বর একটা কাজ আমি আপনাকে দিয়ে দিই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি আমাদের এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি বাইরে, এটা বলার অপেক্ষা রাখে না যে খুব একটা আশাব্যঞ্জক নয়। ভারতীয় উপমহাদেশে বা এই মুহূর্তে ভারতীয় যে কালচারে আমরা যেখানে থাকি, আমাদের পুরো পৃথিবী মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি। যাই করবেন মনোযোগ নষ্ট, গ্যাজেটস, মোবাইল, ইনফরমেশনস, আইটি, আমাদের এআই, চ্যাট জিপিটি, সব কিছু মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি। তাহলে একটা পরিবেশ লাগবে যেখানে আপনার সন্তান মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে ঘেরা থাকবে না, মনোযোগ তৈরি করার উপকরণ দিয়ে ঘেরা থাকবে, আর সাথে একটা ভালো সঙ্গ। একজন বিখ্যাত ফটোগ্রাফারের মনে হলো তার বয়সকালে যে এমন একটা মুখের ছবি আঁকবো, পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মুখ, ইনোসেন্ট, এরম নিষ্পাপ মুখ আর পৃথিবীতে নেই। তার মনে হলো সব স্কুল কলেজে যায়, মেলে না, একটা সুন্দর ফেস মেলে না। একবার ঘুরতে ঘুরতে একটা ইউনিভার্সিটিতে গেল, গিয়ে দেখলো একটা ছেলেকে পছন্দ হলো, যে দারুণ তো, একটা নিষ্পাপ মুখ। তো সোজা চলে গেল প্রিন্সিপালের কাছে, গিয়ে বলছে স্যার আমি ফটোগ্রাফার, আমি একটা নিষ্পাপ মুখ খুঁজছি, বহুদিন আপনার কলেজে পেয়েছি, প্লিজ অনুমতি দেন। বলছে আমার অনুমতি আছে, যিনি আঁকবেন তার কাছে যান, যদি বলে হ্যাঁ দেন ইটস ওকে। তার কাছে গেল, সব খুলে বললো, বলছে ঠিক আছে। তো আঁকলো, পরের 1 সপ্তাহের মধ্যে ভাইরাল, সব জায়গায় তার ওই ছবি প্রশংসিত এবং বহু পুরস্কার পেল, খুব ভালো হলো। জীবন গড়ায় 10 বছর পরে একদিন বসে আছে, ভাবছে যে একবার নিষ্পাপ মুখের ছবি গেছিলাম, একজন সবচেয়ে নিষ্ঠুর মুখের ছবি আঁকবো, দেখি কোথায় পাই। সব জেলখানা কারাগারগুলোতে ঘোরে, ঘুরে ঘুরে পছন্দ হয় না। একদিন কারাগারে গিয়ে ফেরত আসছে, আবার পেছন ফিরে দেখলে একটা মুখ ভালো লেগেছে, সবচেয়ে নিষ্ঠুর একটা মুখ, ক্রুয়েল, দেখলেই মনে হবে যে মানে ভয়ঙ্কর। তার কাছে গেল, যাওয়ার আগে সুপারের কাছে গেল, জেল সুপার, বলছে একটা ছবি আঁকবো, আমি এর আগে 10 বছর আগে একটা নিষ্পাপ মুখের ছবি এঁকেছি, আপনি প্লিজ অনুমতি দেন। বলছে যান আঁকবেন তার কাছে যান। তার কাছে গেল, বলছে আমি একটা ছবি এঁকেছিলাম 10 বছর আগে, নিষ্পাপ, এখন একটা ক্রুয়েল নিষ্ঠুর মুখ খুঁজছি, আপনাকে পেলাম, যদি অনুমতি দেন তাহলে ছবি আঁকি। বলছে কিরম ছবি এঁকেছিলেন একবার আনেন দেখি। পরের দিন আসলো, ঝোলা থেকে ছবিটা বের করলো, লোকটার সামনে দেখালো, একদম দেয়ালটা ধরে ধরে আস্তে আস্তে ধপ করে বসে পড়লো চোখটা। এখন সে দেখছে যে এটা তার নিজের ছবি, সে নিষ্পাপ মুখ সে 10 বছর আগে এঁকেছিল, আর আজকে একজন মুখ খুঁজেছে, সবচেয়ে নিষ্ঠুর মুখ, দুটো ঘটনাক্রমে একই মানুষের হয়ে গেছে। বলছে আপনি বসে পড়লেন কেন? অবাক হয়ে গেছে, বলে তো আমারই ছবি। ফটোগ্রাফার চিৎকার করে উঠলো, এ কি বলেন, এটা আপনার ছবি, কি করে হলো? বলছে স্যার আমি স্কুলে ছিলাম, সুন্দর বন্ধু বান্ধব, তারপর কলেজে গেলাম, ইউনিয়ন, ছাত্র সংসদ, কিছু বৎসঙ্গ জুটলো, গাঁদা মদ চুল্লু খেতে লাগলাম, তারপর টাকা লাগলো, পকেট মার করতে লাগলাম, এদিক ওদিক গেলাম, ব্যাংক ডাকাতি করলাম, তারপর মানুষ খুন করতে লাগলাম, তারপর আস্তে 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 আমি এই জায়গায় চলে এলাম। পৃথিবীর সেই নরম সুন্দর মুখটা 10 বছরের ব্যবধানে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মুখে পরিণত হলো। তো পৃথিবী মনোযোগ নষ্ট করার উপকরণে তৈরি, একটা জায়গা লাগে, সেই জায়গা আপনাকে কিন্তু দিয়ে যেতে হবে। রাস্তায় চলতে চলতে কোথাও দেখবেন না একটা বিরাট ব্যানার লেখা আছে, আর ব্যানারে দেখবেন না লেখা আছে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়, থাকবে না? দেখবেন না কাউকে পড়ার মোড়ে একটা বিরাট ব্যানার লেখা আছে, আর এখানে যে পকেট মারি শেখানো হয়, দেখবেন না যে বিড়ি খাওয়ানো শেখানো হচ্ছে। এসব করতে প্রতিষ্ঠান লাগে না, ভালো মানুষ হতে গেলে শৃঙ্খলার প্রতিষ্ঠান লাগে। ঠিক এরকম একটা প্রতিষ্ঠানের দরকার পড়ে, যারা চিন্তা ভাবনার সাথে পরিশ্রম জুড়ে দেয়, আর ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা সময় পরে পৌঁছে যায় তার গন্তব্যে। 4 নম্বর একটা কাজ দিচ্ছি, এখান থেকে আপনার সন্তান এখানে ভর্তি হচ্ছে বা না হচ্ছে, বা আপনি যাচ্ছেন, হোয়াট এভার, এই মুহূর্তে আপনার সন্তানকে 4 থেকে 14 বছরের বয়সে সন্তানের 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না। এরকম প্রতিষ্ঠানে এই সুযোগ থাকে না, একটা পসিবিলিটিস। বাড়িতেও যদি থাকে 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবে না। এখানকার এই মস্তিষ্কের এখানে প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, এখানে গ্রে ম্যাটার থাকে। বেশি মোবাইল দেখলে 40 মিনিটের পরে কাজ করা বন্ধ করে দেয়, সেলগুলো ঝিমিয়ে যায়, ও বিরক্ত হয়, ঢুপঢাপ শুয়ে পড়ে, ভাল লাগে না, চুপচাপ থাকে। ও যখনই 40 মিনিট বেশি দেখবে, এ কাজ করা বন্ধ করে দেয়, ও জড় পদার্থের মতন মানুষ হতে থাকে। আমার কাউন্সিলিংয়ে একটা ম্যাডাম এসেছিল কলকাতার বিখ্যাত স্কুলের, আমাকে এসে বলছে স্যার আমার ছেলে এত মারে আমি সহ্য করতে পারি না স্যার। তাই আমি বললাম মার খান কেন? তো স্যার আমাকে না মারতে দিলে হুজুর বলে ও মরে যাবে।
ছেলে মরে যাবে। কোন ক্লাসে? বলে 9-এ। বলে সেই শক্তি আমি সহ্য করতে পারি না। মার খান কেন? বলছে কতবার আমাকে দরজা দিয়ে ওপরে ছাদে চলে গেছে লাফ মারবে, আমি যদি আমাকে মারতে দিইনি বলে। শুধু বলেছে আজকে তোমাকে মোবাইল দেবো না। বলছে গাড়ি আমার হাত ছেড়ে দিয়ে গাড়ির তলায় যাচ্ছে, কি করব? আমি বললাম এত পরে এসেছে না, আর কোনো উপায় নেই, কাউন্সেলিং আর হবে না। ফাইন। মানে ওকে ছোটোবেলা থেকে মোবাইল দিয়ে 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 ওর মস্তিষ্ককে, ওর এইসব কটেজগুলো সেলগুলো আর কাজ করে না, ওর একমুখী চিন্তা যে মোবাইল চাই। আর একটা 9-এর ছেলে যখন বড় হতে থাকে, শুধু আপনি ভাবেন ও রিলস দেখে না, কিন্তু আমাদের অন্ধকার সাম্রাজ্য আছে মোবাইলের মধ্যে। অন্ধকার, আপনি ভাবছেন যে আপনার 9-এ পড়া ছেলে আমি মোবাইল দেখছে, গান শুনছে, দেখুক না, ওর ভেতরে একটা বিরাট অন্ধকার সাম্রাজ্য আছে, যেই সাম্রাজ্য আপনি অনুভব করতে পারবেন না। এখন বলতে গেলে টাইম লাগবে। তো প্লিজ এই মনোযোগ নষ্ট করার উপকরণ থেকে একটু ওদেরকে ছেড়ে রাখবেন। 40 মিনিটের বেশি কখনো দেবেন না, তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখন ওকে কথা বলেন বা ওর সাথে থাকেন, তখন একটু অনুভব করবেন কীরকম। আমি এক লাইনে বলে দিচ্ছি, ভালো বাবা মা হওয়ার জন্য কলকাতা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া লাগে না। কি করতে হবে? এক লাইনে শুনে নেন। যেইটা আপনার ছোটোবেলায় খারাপ লাগতো, আপনার ছোটোবেলায় যা যা খারাপ লাগতো আপনার সাথে হলে, আপনার সন্তানের সাথে তাই করবেন না। আপনার সন্তানের সাথে জাস্ট ওইগুলো করবেন না, দেখবেন যে রেসপেকটেশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। 5 নম্বর একটা কাজ দিচ্ছি, কি দোয়া করবেন। মানে এত দোয়া করবেন, এত দোয়া করবেন, এত দোয়া করবেন কি বাবা মা হিসেবে দেখবেন যে চিন্তা করেন না কি হবে, এই কিছু ও দেখবেন উত্তরণের পথ তৈরি হয়ে যাচ্ছে। আর আপনার দোয়া যখন লাগে আপনার বদদোয়া লাগে, এটা তো বলে দিতে হবে না। আপনার দোয়া যখন লাগে আপনার বদদোয়া লাগে। কার উপরে না রাগ হলো? সব রাগ সন্তানের উপরে। গরু চড়াস, রিক্সা চালাস, তোর দ্বারা কিচ্ছু হবে না, জন্মানোই ভুল হয়ে গেছে, এইসব বলবেন না। এটাগুলোও লাগে, স্বীকার করলেও সত্যি, না করলেও সত্যি। প্লিজ সন্তানকে বদদোয়াও দেবেন না। শাশুড়ির ওপরে রাগ হলো, পিঠের চামড়া উঠছে সন্তানের। হাজব্যান্ডের উপরে রাগ চলে গেছে, সব রাগ তার উপরে। একবার ডেকেছো আসিনি, ব্যাস তুই আসবি নি, মার এবার ধর, রাইট? তার কি না কি বলা, এগুলো করবেন না প্লিজ। এগুলো করবেন আবার ওই সন্তানের দিকে পরে ভাতের আশা করবেন, দুটো একসাথে হয় না প্লিজ, রাইট? আপনি আমার সন্তান খারাপ ব্যবহার করে, আমার কাছে একজন বড় পুলিশ অফিসার এসেছিল, হুজুর, বিরাট বড় পুলিশ অফিসার, ডিএসপি, এরকম লম্বা চড়া, আমার থেকে আরও 2 ফুট লম্বা। তাই প্রথম দিন ওরকম মানুষকে কাঁদতে দেখেছিলাম, যে কাঁদছে, কী হয়েছে সাহেব? বলছি সবই তো করছি ছেলের জন্য, জানেন স্যার। আর ভালো লাগলাম, কী হয়েছে? বলে গতকাল রাতে আমি ফোন করেছি, ও 8-এ পড়ে, ও বলা খেতে আসবি। দেখলাম যে ঘরে ফোন বাজছে, ও নেই। ঘরে গেলাম, ফোনটা তুলে দেখি ও ঘরে নেই, বাইরে গেছে, আর ফোনে আমার নাম লেখা রয়েছে ভাইরাস। ফোনে বাবার নাম সেভ করে রেখেছে ভাইরাস নামে। আর সে কি কান্না, তার কষ্ট। স্যার সবই তো তার জন্যই করছি, সে যাই ঘুষমুসকে যাই করছে সব মানে করছি তো ওর জন্যে। তো আমি বললাম সব শুনে গেলাম, যান ছেলেকে পাঠান। ছেলের সাথে 8 ঘন্টা কথা বলার পরে বুঝলাম যে বাবাও কোনোদিন ছেলের সম্মান করেনি, ছেলেও করে না। বাবাও কোনোদিন ছেলের সম্মান করেনি, ছেলেও করে না। ভেরি সিম্পল, যেরকম দেবেন ওরম পাবেন। একমুখী কিছু হয় না। সন্তানকে একটু বুঝবেন, মানে যা ইচ্ছা তাকে বলা যায় না, যা ইচ্ছা তাই করা যায় না, এইটা করবেন ওদের জন্য। তো দোয়া যখন লাগে আপনার বদদোয়া লাগে, অনেক নিয়ন্ত্রণ করবেন। আপনি আবহাওয়া বদলাতে পারবেন না, আপনি দিনকাল বদলাতে পারবেন না, জলবায়ু নিয়ন্ত্রণ, কিন্তু নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারেন। একটু প্লিজ একটু মানে শান্ত হবেন। যা ইচ্ছা ওকে বলে দেওয়া যায় না, আর যা ইচ্ছা বলার পরে আবার ভাববেন যে আমার সন্তান আমাকে ভালোবাসে না, ও মুখে, এইসবগুলো হবে, দুটো একসাথে হয় না। আমার ভোরে সূর্যটা দেখতে ভালো লাগে, আমার ঘুমোতেও ভালো লাগে, দুটো একসাথে হয় না। মির্জা গালিবের একটা সুন্দর কথা আছে, ওই গালিব, বিষ খেয়েছো আবার বাঁচতে চাও, প্রেমে পড়েছো আবার সম্মান চাও, দুটো একসাথে হয় না। তো বুঝতে হবে আমাকে, একটা দিকে আপনাকে মেনটেন করতে হবে। 6 নম্বর একটা কাজ দিচ্ছি আপনাদের জন্য, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টু ক্রুশিয়াল। এগুলো যেগুলো বইতে লেখা থাকে আমার লাগে না, প্লিজ বইতে পড়ে নেবেন। এগুলো ভারত উপমহাদেশের শিক্ষায় শেখানো হয় না, হলে ভালো হতো। পৃথিবীর সমস্ত উন্নত দেশে মোরাল এডুকেশন দেওয়া হয়, পজিটিভ প্যারেন্টিংয়ের ক্লাস দেওয়া হয়, এবং বাচ্চারা সুন্দর করে মানুষ হচ্ছে, এবং তারা হচ্ছে। জাপান বলে একটা দেশ আছে পৃথিবীতে, মিথ্যে বলে একটা শব্দ আছে, ওদের শেখানোই হয় না। মিথ্যে যে কিছু আছে এটা ওদের এই প্রজন্মের ছেলে মেয়েদের শেখায় না। আমরা বলছি বাবা বাঘ আসছে, খেয়ে নে। ও প্রথম দিন খায়, দ্বিতীয় দিন খায়, তারপর আর খায় না। আর কানের গোড়ায় মেয়ে বলি খা, বাঘ আসছে, ও জানে তো বাঘ আসবে না। শুরুটা এইভাবে তৈরি হয়েছে। তো কখনো মানে ওদেরকে এই জায়গাটা তৈরি করে রাখবেন যে ওদেরকে যতটুকু স্পেস, যা যা দেবার সেইটুকু ওদেরকে দেবেন। ওদের ওই জায়গাটা থেকে যখন সরিয়ে আনবেন, ওরা আস্তে 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 অন্যদিকে চলে যায়। নেক্সট ওয়ান উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি সন্তানকে মানে এত বেশি শাসন করবেন না যে আপনার সামনে বাধ্য, পরে অবাধ্য। বেশি শাসনে কিন্তু সন্তান অবাধ্য হয়, আপনার সামনে বাধ্য থাকবে কিন্তু পরে কিন্তু ঘুরে যাবে, পরেও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে, ভাইরাসই লিখবে। তো এইটা হওয়ার আগে ওকে একটু বুঝবেন, ওকে একটু জানবেন,
ওর অনুভূতিটাকে একটু ফিল করবেন। আপনার ছোটোবেলায় কিরম লাগতো ওকে একটু ওই জায়গাতে নিয়ে যাবেন, দেখবেন যে ধীরে ধীরে ও অনেক বড় জায়গায় যাচ্ছে। আনটিল আর আনলেস করবেন, দেখবেন যে ওকে পড়াশোনা করাচ্ছেন, দিচ্ছেন, টাকা দিচ্ছেন প্রতি মাসে, সব দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে ফাঁকা। এই জায়গাটা হচ্ছে ওকে তৈরি করে রেখে দেবেন। আর একটা ছোট্ট আমি একটা ইনফরমেশন দিয়ে শেষ করবার 5 মিনিটের মধ্যে। বিষয়টা এরকম যে মানুষ, মানে আপনারা প্রত্যেকেই এই জায়গাটাতে আছেন, এটা বলার জায়গা রাখে না, তারপরেও আমাদের যদি কোথাও গিয়ে মানে একটু ঘাটতি হয়, আমি বলি যে মানুষের মধ্যে যেই সিস্টেমটা হচ্ছে যে মানে পৃথিবীতে ভালো থাকবার জন্য অনেক কিছু লাগে। এই ভালো থাকবার জন্য অনেক কিছু লাগার হচ্ছে যে আপনি কিভাবে আপনার জীবনটাকে চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন তার কাছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল। তো ঠিক এই জিনিসটা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবেন। কীরকম, আমি আগের দিন হুজুরের সাথে আলোচনা করছিলাম কি আমাদের মধ্যে যে রূহ আছে, রূহ, এটাকে দার্শনিকরা এটাকে বলছে ইমোশনাল ভয়েড। মানে কিশোর কুমারের নাম শুনেছেন? কিশোর কুমার গান গাইতো। কিশোর কুমার শেষ বয়সে গিয়ে গাছের সাথে কথা বলতো, এত কষ্ট, দেয়ালের সাথে কথা বলতো, ফাইন, মানে এত একা হয়ে গেছিলেন। আপনারা জানবেন কি সত্যজিৎ রায় অস্কার পেয়েছিল ফিল্মে, জড়িয়ে দূরে সুতোর বোঝে আমার এরম হয় কেন, একা লাগে কেন, আমার এরকম কষ্ট হয় কেন, সবই তো আছে, অ্যাকশন টেক ইউনিট সব। বিনোদ খান্না নাম শুনে থাকবেন, ফিল্ম স্টার ছিল, এত ক্যারিয়ারের ওই জায়গায় থাকার সময় সব ছেড়ে গিয়ে রাজনীতি ছোটবেলার ধর্মগুরু ছিল, আমেরিকা চলে গেছিল, সবাই ঝাড় দিত এরকম করে, নিচে শুতো, শান্তি খুঁজতো। এলভিস প্রেসলি বলে একজন মিউজিশিয়ান ছিল, ওয়েস্টার্ন মিউজিশিয়ান, উনি কী করতে এত অল্প বয়সে এত টাকা করে ফেলেছিল, ওই সময় জেট প্লেন নিয়ে একা ঘুরে বেড়াতো, 39 বছর বয়সে মদ খেতে খেতে মারা গেছে, একা কী করতে। আমাদেরও যদি এরকম হয় কি আপনার মনে করুন যে কষ্ট হচ্ছে, একা লাগছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে কিছু একটা হারিয়ে যাচ্ছে, ঘর ভর্তি মানুষ কিন্তু কান্না পায়, যদি মনে হয় যে এরম হচ্ছে কেন, সবাই রয়েছে কিন্তু আমি জানি আপনাদের বেশিরভাগের সাথে আমি 8 ঘন্টা কথা বলবো, আপনি হাওয়া করে কাঁদবেন, ভেতরে এত যন্ত্রণা রয়েছে। বেশিরভাগ মানুষ আমরা ওয়াশরুমে কান্না করে এসে সবার সামনে আপনি হাসেন, ঠিক আছে, এই ম্যাচুরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু আপনার জীবনে শ্রেষ্ঠত্ব আসবে না, মানে আপনি কাজই করতে পারবেন না তো ভালো, খুশি না হলে। দেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই রুহের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। কিনা আগে কখনও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দূরত্ব না তৈরি হয়েছে। যাদের দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে ইমোশনাল ভয়েড আসে, তাদের মধ্যে এই রুহের ক্ষুধা তৈরি হয়, যেটা পৃথিবীর অন্য কিছু দিয়ে তৈরি হয় না। ভেরি সিম্পল, গো অ্যান্ড প্রে তাহাজ্জুদ অ্যান্ড টক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ লাইক ইউর ফ্রেন্ড। বন্ধুর মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলুন, যে এটা আপনার সন্তানের কথা, আপনার নিজের কথা, আপনার মনের কথা, ইচ অ্যান্ড এভরিথিং। এইটা আস্তে আস্তে আপনার উত্তরণের পথে নিয়ে যাবে। নেক্সট ওয়ান উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে অনুরোধ করে চাই কি পৃথিবীতে 4000 এই মুহূর্তে 4000 কোর্সেস আর দেয়ার, রাইট, স্টিল আই হ্যাভ 500 কোর্সেস, যেটার আমি মাস্টার ট্রেনার ওয়েস্ট বেঙ্গলে। ইউনিসেফ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কোলাবোরেশন আছে, যেটা আমি মাস্টার ট্রেনার। আমি এই কোর্সগুলো অফার করাই একটা টেস্ট করে। যদি কোনো দিন মনে হয় কি আমি হুজুরের কাছে এই 500 কোর্সের ডিটেলস আমি দিয়ে দেবো এখানে, এবং আপনাদের যারা ছেলেরা এখানে পড়বে তাদের আফটার হিপস যেই কোর্সের দিকে যাবে বা কি করবে, কোথায় পড়বে, কেন পড়বে, স্কলারশিপের টাকা কোথায় পাবে, সব কিছু এখান থেকে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর সাথে আরেকটা কথা আমি আপনাদের ঘোষণা দিয়ে যাই, যদি মনে হয় কখনো যে ছেলে বা মেয়েরাম হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, সমস্যা কি, কাউন্সিলিং ডেফিনেটলি, ইফ ইউ কল মি অ্যান্ড ইফ হুজুর কল মি, আই উইল হেয়ার টু কনসাল্ট উইথ ইউর চাইল্ড। আমি আপনার বাচ্চার সাথে এখানে এসে কথা বলবো ইনশাল্লাহ। কি আমাদের মনের মধ্যে কী হয় কি মিসিং লিঙ্ক থাকে, অনেকে হা করে তাকিয়ে দেয় কিন্তু কথা শোনে না, ও কি একটা ভাবছে, মনের মধ্যে একটা মিসিং লিঙ্ক আছে, কথা শোনে, হাজার ভালো কিছু দেবেন ওর মাথায় ঢুকবে না যতক্ষণ না মিসিং লিঙ্কটা এখান থেকে টেনে বের করে দেওয়া হবে। তো আমাদের অনেকের মধ্যে অনেক কিছু ঘোরে প্রতিবার, বাচ্চাদের মধ্যে একটা 5 বছরের বাচ্চারও ব্যক্তিত্ব আছে, একটা 7 বছরের বাচ্চার ব্যক্তিত্ব আছে। বিয়ে বাড়িতে গিয়ে একটা চা ফেলে দিল, বাপ মা দুজন মিলে বিরাট বকলেন সবার সামনে, লোকজন জড়ো হয়ে গেল, ব্যাস ও এবার বাড়িতে মামা কাকা এলে বলছে যা জিজ্ঞেস করে, মামার ভালো মন্দ বলে যাবো না, ও ঘরের কোণে থাকে, ভিড় দেখলেই বলে আর যাবো না। আর আপনি ভাবেন কার সাথে মিশতে থাকতো, কথা শোনে না, তা নয়, আপনি ওর আত্মবিশ্বাসকে ভেঙে দিয়েছেন, ভিড়কেও ভয় করা শুরু করে দিয়েছে, সাইকোলজিক্যালি ও আস্তে আস্তে ও ডাউন হচ্ছে, ও আস্তে আস্তে ভেতরে একটা এককেন্দ্রিক মানুষ হয়ে যায়।
ওই বিয়েবাড়ি বকেছেন, আপনার কাছে কিচ্ছু মনে হয়নি, কিন্তু ওর আত্মবিশ্বাসে লেগেছে। ও ভিড় দেখলে ভয় পায়। কখনো এরকম জিনিস ওদের সাথে করবেন না। ফাইন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট যে কাজটাতে আমি শেষ করব, এটা প্লিজ মেনটেন করবেন। মায়েরা কখনো কখনো দায়িত্ব নেবেন, বাবারা কখনো কখনো দায়িত্ব নেবেন। কি কাজটা না, কখনো কখনো মায়েরা দায়িত্ব নিয়ে আপনার 8-9 বছরের ছেলেকে বা 12 বছরের ছেলেকে ডাকবেন কাছে, যে বাবা জানো তোমার বাবা কত কষ্ট করে, আমি আর তুমি এখন আছি, তোমার বাবা কোথায় কত কি কষ্ট করছে। এবার ঈদের তোমার 2টো জামা বেশি দেবে বলে তোমার বাবার একটা জামা হয় না বলে পুরনো আলমারি থেকে একটা জামা বের করে ইস্ত্রি করে পরে নেবো, আমার তো লাগবে না। তোমার বাবা একজোড়া জুতো লাগতো জানো, তোমার এবার ফিস দেবে বলে বাবা বলে আমার আর লাগবে না। ওইটুকু বোঝাবেন। 4-5 দিন পরে মায়ের কাছে এসে বলে, মা তাই বাবা এত কষ্ট করে আমার জন্যে। ওর বাবার ভালোবাসতে ইচ্ছে করে, ওর বাবার মুখটা দেখে পড়তে ইচ্ছে করে, ওর মনে হয় বাবাকে ভালো রাখবোর ইচ্ছে করে। ও শোনে একটু একটু করে। বাবারা দায়িত্ব নেবেন। কখনো কখনো ডাকবেন 5-6 বছরের ছেলেকে, যে তোমার মা কত কষ্ট করে তুমি জানো, সারা দিন রাত তোমার জন্য পরিশ্রম করে, আঁচলে একটু একটু পয়সা যাওয়া তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে, কলেজে পড়াবে বলে। তুমি যেদিন বাইরে থাকো সেদিন তোমার মা তুমি যে খাবারটা পছন্দ করো রান্না করে না, বলে আমার এখান থেকে নামবে কি করে, আমি খাবো কি করে। তোমার মা সারা রাত তোমার জন্য তাহাজ্জুদের নামাজে বসে থাকে, তুমি জানো। ও 4-5 দিন পরে বাবার কাছে বলে, তাই বাবা মা এত কষ্ট করে, মা এত ভালোবাসে আমাকে। ও আস্তে আস্তে মায়ের মুখটা ওর দেখতে ইচ্ছে করে, ভালোবাসতে শুরু করে, অনুভব করে যে না এত কষ্ট করে মেলে সব কিছু। এটুক করবেন, এটুক করবেন ওর বড় হওয়ার জন্য। যদি না করেন তাহলে ওই ছেলে একটু বড় হওয়ার পরে মায়ের কাছে গিয়ে বলে, মা আইফোন দাও, বাবার কাছে গিয়ে বলে, বা KTM বাইক দাও। কারণ ছোটবেলায় যা চেয়েছে আপনি টুক করে হাতে দিয়ে দিয়েছেন। কখনো বলেননি যে কষ্ট করে আসে, বাবা এত কষ্ট করে, মা এত কষ্ট করে। ও আস্তে আস্তে ওর চাহিদা বেড়ে যায়। এটুক ওকে প্লিজ করতে দেবেন না, একটু ওদেরকে এটুক জানিয়ে দেবেন। এটুক জানিয়ে দেওয়ার ফলে আপনার সন্তানের সাথে আপনার একটা বন্ডিং সুন্দর হয়ে যায়, আর তার অনেক ভালো হতে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা যেইটুক আমার কথা শুনেছেন, যা যা আমি আপনাকে বলবার চেষ্টা করেছি, 1, 2, 3, 4 করে আমি বলেছি, জীবনের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া জীবনটা কত দামি আপনাকে অনুভব করানোর চেষ্টা করেছি। এইগুলো নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা দুর্দান্ত অবস্থানে পৌঁছানো চাই। এই পৃথিবীতে সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে, আপনি জানবেন। ওই দেশে বলে যত লোক আছে ভারতবর্ষে তার থেকে ইঞ্জিনিয়ার বেরোয় প্রতি বছর। তারপরে সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা। এই ঘড়ি ওদের আবিষ্কার, এখন ওরা অহংকার করে বলে এটা আমাদের আবিষ্কার। বুঝতে হবে আপনাকে। জিও যখন প্রথম আসে না 2017 সালে, দুম করে জিও আসেনি আর কোটি কোটি বিলিয়ন ডলার রোজগার করেনি। 2012 সাল থেকে ওরা সমুদ্রের তলদেশ থেকে ওই ওয়ার ফেলেছে, তার ফেলেছে, ও রাষ্ট্রের সাথে চুক্তি করেছে, বড় বড় টাওয়ার তৈরি করেছে, মিলিয়ন মিলিয়ন ডলার রোজগার করেছে। আর 2017 সালের এক সকালবেলা ঘোষণা করতে যে জিও চলে এলো, ব্যাস 1 বছরের মধ্যে সবটা করে এলো। তো আগে ভিত তৈরি করতে হবে, এরকম একটা জায়গা থেকে ভিতটা তৈরি হোক আস্তে আস্তে, এগুলো দেখা যায় না। তারপর ধীরে 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 একটা দুর্দান্ত অবস্থান তৈরি হবে। আমি আপনাদের শুভেচ্ছা জানাই আমার কথা শুনবার জন্যে। আমার খুব ভালো লেগেছে যে আপনারা এই ঘরে এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন, কে ওঠেননি, নীরবে আমার সাথে আপনি আমার চোখে চোখ রেখে কথা শুনেছেন। কখনো কখনো একটু ইমোশনাল হয়েছেন, আমি খুব জানবুঝকে এইগুলো করিনি। আমি শুধুমাত্র আপনার দামি মানুষটাকে আমি চেনাতে চেয়েছিলাম। ওইটুকু বাদ দিয়ে আমাকে ক্ষমা করবেন যদি কথার মধ্যে কোনো ত্রুটি থাকে। অনেক কিছু আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যেও কোনো ভুল থাকতে পারে, আমি ইচ্ছা করে সেগুলো করি নাই। এরপরেও যদি মনে হয় কখনো যে আদি স্যার আমার সন্তানের জীবনের লালন পালনে বড় হওয়াতে কোথাও গিয়ে আপনার লাগবে, আমি আপনাকে সহযোগিতা করতে পারলে আমার ভালো লাগবে। কারণ আমি বিশ্বাস করি ভালো কথা বলা একটা ইবাদত। আমার কথায় আপনার ভালো হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারও ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমার কথা শুনবার জন্যে। যদি